এখন এখন নতুন করে সুর উঠাইছে আমার মা যে আমার চাচা, যে চাচা আমার পিছনে, আব্বা মারা যাওয়ার পরে আমার পিছনে এসে দাঁড়া রয়েছে, সেই চাচা সম্বন্ধে কথা বলতেছে যে সেই চাচা নাকি তারে কুপ্রস্তাব দিছে। কই ভাই, এতদিন তো ছিল না, এতদিন তো শুনি নাই সে একটা বারের জন্য যে আমার চাচা হ্যাঁ ডিস্টার্ব করছে। আমার বাবা মারা গেছে তখনও তো শুনি নাই, এখন এসে বলতেছে চাচার কথা। চাচার নামে মামলা পর্যন্ত দিছে। কালকে সব মামলা আমি জামিন করাইছি। এখন চাচার সম্বন্ধে এখন হ্যাঁ জিতার জন্য একটার পর একটা মিথ্যা কথা বলে যাইতেছে। আর আমার মায়ের কাছে অনুরোধ, আর মিথ্যা কথা বললেন না। যেই চাচার নামে এসব কথা বলতেছেন, সেই চাচা মা যখন বিয়ে হয়ে আসছে নাকি তখন নাকি আমার চাচারা ছোট ছোট সবাই। এখন যে চাচার সম্বন্ধে বলতেছে এর সাথে তুই তুই করে ডাকে, এই চাচার সম্বন্ধে এখন এই নোংরা নোংরা বাজে বাজে কথা বলতেছে। একটু চুপ হয়ে যান, আর মিথ্যা কথা বললেন না দয়া করে। জমি নিয়ে ঝামেলা, সেটা তো আপনি বলছেনই যে কোর্ট সমাধান করবে, মামলা তো করছেন, তাহলে কোর্টই সমাধান করবে। মা আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার হাজবেন্ডের নিয়ে খুব ভালো থাকেন, আর যন্ত্রণা করেন না দয়া করে। আসসালামু আলাইকুম। তার বিয়ে নিয়ে আমার কোনো ইস্যু নাই, ওই বিয়ে নিয়ে আমি আর কোনো কিছু বলতেও চাই না। আর বিয়ে হ্যাঁ একটা না 10টা করুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কাজগুলো অ্যাটলিস্ট না করুক। আমরা তার সন্তান, সে যদি ভুলে যায় সন্তান তাহলে ভুলে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আমার জমিতে হস্তক্ষেপ করার যে চেষ্টা করতেছে না, আমি আমার বাবার বাড়িতে থাকতেছি, আমার বাবার সম্পত্তি রক্ষা করার চেষ্টা করতেছি। এটা কারো বাবার সম্পত্তি না, আমার বাবার, যে এত কষ্ট করে করছে। আপনাদের যদি যাচাই করার দরকার থাকে এই এলাকায় আইসা দেখেন যে আমার বাবা কত কষ্ট করে এই সম্পদগুলো করছে। আর এই আবু রায়হান আমার মার স্বামী, আমি যে আমাকে যদি ধরে নিয়ে যায়, সে বলে যে এই মেয়ে অনেক খারাপ, এই মেয়ে নেশা করে, এই মেয়ে ধরে নিয়ে যান যেন এই মেয়ে কোনোদিন ঝরতে না পারে। অনেক সাহস ভাই। গাজীপুর দেখেই মনে হয় সে থাকতে পারতেছে, গাজীপুর থেকে এত হস্তক্ষেপ করতে পারতেছে, আমার বাবার জায়গায় থাকতেছে, খাইতেছে, সবকিছু করতেছে। আমি কথা বলতেছি দেখা আপনারা আমারে দোষারোপ করতেছেন কেন ভাই? আপনারা করেন না? আপনাদের সাথে যদি এটা হইতো আপনারা কি করতেন? একটাবার বলেন যে আপনার মা এই কাজটা করছে, আপনি কি করতেন? আপনার বাবা সম্পত্তি সব দিয়ে দিতেন, যেটা আপনার নামে দিচ্ছে সেটাও দিয়ে দিতেন। সমস্যা নাই ভাই, আমি যদি রং থাকি, আমার কাগজপত্র যদি ঠিক থাকে, কেউ আটকাতে পারবে না, এটা দুনিয়ার যেই হোক। আর এটা উদ্ধার করার জন্য আমার যা যা করা উচিত করব। এতে যদি আমার মরতেও হয় আমি মরবো। আমার এই মানুষ এখন টেট করতেছে যে আমি আমার নানার নাম, আমার নানির নাম, আমার মামার নাম কেন নিলাম। মামার নাম নিয়েছে দেখে আমার নাকি দেখার আছে, আমার নাকি দেখা নিব। তবে মনে রেখেন, আমি যদি দুনিয়াতে থাকি আর না থাকি, আপনারা সবাই তো থাকবেন। অ্যাটলিস্ট আপনার একটা জিনিস বলতে পারবেন যে আমি বারবার বারবার আপনাদেরকে স্মরণ করাইছি, আপনাদেরকে বলছি। অনেক ভিডিও দেখতে দেখতে আমি আসলে লাইভে আসতে বাধ্য হইলাম। আমার মা শাহনাজ বেগম, সে এখন কথা বলতে বলতে এমন কথা বলতেছে যে সে নাকি মামলা করে নাই, অভিযোগ করছে, অভিযোগের ভিত্তিতে আমাকে ধরে নিয়ে গেছে, আমি নাকি তাকে মানে মায়ের ধর করতাম, তারপরে হচ্ছে কি আমি নাকি নেশা টেশা করি এই জন্য। এখন আপনাদের আমি গতকালকেই আপনাদের কাছে শেয়ার করছি যে মামলার কাগজটা, যে সে নাকি মামলা করে না। এই দেখেন আমার কাছে মামলার কাগজ, এখানে শাহনাজ বেগম লেখা আছে, বয়স 50। এবং দেখেন তার নতুন স্বামীর নামটা পর্যন্ত দেয় নাই, এখানে দিছে আমার বাবার নাম মৃত আব্দুল মজিদ খান। বুঝতে পারছেন? সে যদি এতই রাইট হয় তাহলে তার নতুন স্বামীর নামটা দিবে না এখানে?
নতুন স্বামীর নামটা কিন্তু এখানে দেয়নি। আচ্ছা ভালো কথা, এখানে দেখেন এই জামার নাম মর্জিনাথ এবং আমার বাবার নাম, এই যে মার নাম দেখতে পাচ্ছেন। আর সাক্ষীর জায়গায় দেখেন দিছে উনি নিজে এবং হচ্ছে উনার বাবা, যে হাজি মানুষ 3-3বার হাউস করে আসছে, সে সাক্ষী দিছে এই যে সাগর আলী এবং হচ্ছে গিয়ে এই যে রহিমা খাতুন। এবং আমার মা বলতেছে তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে কেন আমি এই যে তাদের নাম কেন উঠাইলাম, আপনারা দেখতে পারতেছেন যে কেন উঠাইলাম। এবং এখন পর্যন্ত সে বলতেছে যে রিসেন্টলি নাকি অভিযোগ করে সে করছে। এই যে দেখেন এখানে ডেটটাও দেয়া আছে যে কত তারিখে কোন মাসে করছে, এই যে 21/11/2025 সাল বিগত। আর কত মিথ্যা কথা বলবে, এখানে ধারাও গুলো দেয়া আছে, যে দেখেন ধারাগুলোও দেয়া আছে যে কি কি দিছে। আমি নাকি মাদক বেচি এবং মাদক বিজনেস করি, একজন মা এই কথাটা বলতে পারে এবং সে এতটুকু খারাপ কথা বলতে পারে যে আমি নাকি দেহ বিজনেসও করি। এটা তার পক্ষে বলা সম্ভব হয়েছে কিনা আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। আমি শুরু থেকে আমার মা সম্বন্ধে একটা কথাই বলছি যে সে 10 বছরের ছেলের বিয়ে করুক বা 26 বছরের ছেলের বিয়ে করুক বা 36 বছরের ছেলের বিয়ে করুক, আমার কিচ্ছু যায় আসে না। তার কোনো ধন সম্পত্তি আমি হস্তক্ষেপ করি নাই। 2 বছর ধরে সে তার মতো আছে, আমি আমার মতো আছি, কিন্তু সে স্টিল নাও বলে যাচ্ছে যে তার আমার কেন আমার বাবা আমার এই বাড়িটা 2 বোনের নামে লিখে দিয়ে গেছে, স্টিল নাও বলতেছে তার ওই বাড়িতে হক আছে, তার নাকি এই বাড়ি লাগবে। এবং ওই ছেলেটার ভিডিও আপনারা দেখছেন যে ওই ছেলেটা পর্যন্ত বলতেছে যে আমরা মিলেমিশে ওই বাড়িটার মধ্যে থাকতাম। আচ্ছা আপনারাই বলেন তো, আপনার বাবা আপনার মা যদি এই কাজটা করতো আপনারা কি করতেন? বারবার যে বলতেছেন যে ছেলেরা বিয়ে করলে দেশের মানুষ মেনে নেয়, কিন্তু মেয়েরা বিয়ে করলে মেনে নেয় না, সে 50 বছর হোক বা 40 বছর হোক। হ্যাঁ, আমার মেনে নিতে কোনো সমস্যা ছিল না যদি এই ছেলেটা আমার চেয়ে বয়সে ছোট এবং আমার ছোট বোনের মানে এইজের প্রায়, এই ছেলেটা একই রুমে একই বাসায়, আমার পক্ষে কিভাবে থাকা সম্ভব তার সাথে? সে এবং আমার বাসায় ভাড়া থাকতো, আমার বাসায় ভাড়া থেকে সিকিউরিটি গার্ডে চাকরি করত। সেই ছেলেটারে আপনারা বলতেছেন যে একসাথে থাকো। আপনার মা হলে কি করতেন আপনারা একবার বলেন? আপনারা যে বারবার বলতেছেন যে আমি হয়তো রং, মেয়ে অনেক খারাপ, এটা সেটা। ভাই নিজের দিকে নিজের কাছে সাথে একবার যদি হইতো না সিচুয়েশনটা, তাহলে বুঝতে পারতেন যে আসলে কাহিনীটা কি। আর আমি যদি ইলিগেল হইতাম না ভাই, তাহলে আমি এখানে মানে আপনাদের সামনে এইভাবে আসতামই না। আমার কাগজপত্র সবকিছুর আপ টু ডেট আছে এবং বাড়ি আমার এবং ছোট বোনের নামে, এটা কেউ নিয়ে যেতে পারবে না। সে বারবার চাইতেছে বাড়িটা দখল করতে। গতকাল কেউ সে আলটিমেটাম দিছে যে 1 সপ্তাহের মধ্যে বাড়িতে উঠে দেখাবে। সে মা হয়ে আমাকে জেল খাটাইছে এবং প্রাউডলি সে বলতেছে যে জেল খাটাইছে হ্যাঁ কোনো সমস্যা নেই এবং আরো খাটাইতেও হ্যাঁ কোনো সমস্যা নেই। এবং তার মা এবং বাবার কথা কেন বলতেছি বারবার জানেন? কারণ তার মা বাবা যদি এতটা সাপোর্ট না করতো না, তাহলে সে মনে হয় এই কাজটা করতো না। আর তার ভাই রহিম পাটোয়ারি, তার নাম এতদিন পর্যন্ত আমি কারো কাছে বলি নাই, কারণ সে সবসময় বলতো আমি আগেও নাই পিছেও নাই। আমাকে যেদিন ধরে নিয়ে যায় না, সেদিন আমার মামা আরে সবাই অনেক রিকোয়েস্ট করছে যে তোমারই তো ভাগ্নি, এভাবে ধরে নেওয়া যাওয়া দরকার নেই, সিচুয়েশনটা তুমি একটু বৈশা একটা সমাধান করার চেষ্টা করো, তোমারই তো ভাগ্নি। সে বলছে যে আমার পিছনে কে আছে তার নাকি দেখার আছে, সে নাকি দেখবে যে কত বড় বড় লোক আছে আমার পিছনে, পারলে ওরে ছুটে রাখুক, ওর যদি ক্ষমতা থাকে ছুটে রাখুক। আর আমার বোন যা করতেছে ভালোই করতেছে, ঠিক কাজ করতেছে, আমি আমার বোনের সাপোর্টে আছি। একজন মামাও এই কথা বলতে পারে। এখন আমি মামার কথা বলছি দেখে লিটেরালি আমি সব জায়গা থেকে থ্রেট পাইতেছি যে আমি কেন তাদের কথা বললাম। তার একটা মানে হাতে যে ব্যাসলাইট পরে, সেই ব্যাসলাইট নাকি আমার সারা জীবনের ইনকাম। হ্যাঁ হইতে পারে, কারণ আমি গরিব, আমার টাকা পয়সা নাই,
আমি আহামরি কামাই করি না, যতটুকু কামাই করি সৎভাবে কামাই করি, ওই টাকা দিয়ে আমার চলতে হয়। 3 ভাই বোন নিয়ে ওই টাকা দিয়ে আমি চলি। এটা আমার অস্বীকার করতে কিছু যায় আসে না। তার কোনো কিছু আমার দরকার নাই, আমার মার কোনো কিছু আমার দরকার নাই। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, দিব্যি সংসার করুক, কিন্তু আমাদের সম্পদের প্রতি সে হস্তক্ষেপ না করুক। আমরা চাই সবসময় হ্যাঁ ভালো থাকুক। 2 ভাই বোন নিয়ে আমি যেহেতু 2 বছর ধরে স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, আমি আরো 200 বছর যদি বেঁচে থাকি আমি করতে পারবো, সেটা যদি আমার ভিক্ষা করেও খাইতে হয়। আমার মার কাছে রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আর মিথ্যা কথা বললেন না, কারণ সব মিথ্যারই প্রমাণ আছে আমার কাছে, সবগুলা মিথ্যা কথার প্রমাণ আছে। যে যে মিথ্যা কথাগুলো বলতেছেন, এই আমার চাচারে যে পচানোর চেষ্টা করতেছেন, আপনার কথায় পচবে না। দুনিয়া সব মানুষ জানে আমার চাচার যদি ক্যারেক্টার খারাপ হইতো, একটা মানুষ হইলেও বলতো যে আমার চাচার ক্যারেক্টার খারাপ। মহিলা মানুষ যদি একটা কথা বলে না, মানুষ মনে করে ওইটা মনে হয় অনেক সত্য, কিন্তু যাচাই করার চেষ্টা করে না। শুধু আমার চাচা কেন, আপনি তো আরো অনেকজনের কথা বলছেন, কিন্তু আমি বলতে চাই না এখন। আপনি ভালো থাকেন, আল্লাহ আপনারা সুস্থ রাখুক, ভালো রাখুক, ভালো থাকেন। আর আমার চাচাদের নামে যে মামলা করছে সেটা দেখেন, চাঁদাবাজির মামলা করছে, সেটার ওই যে আমি জামিন করে নিয়ে আসছি। এবং থানায় আমি 5-5টা অভিযোগ করছি, কিন্তু আমার অভিযোগই হয় নাই। কেন জানেন? এই যে দেখেন 5-5টা অভিযোগ, কারণ আমার কাছে টাকা নাই। আমার মেডিকেল সার্টিফিকেট সহ যেদিন আমি মাইর খাইছি, এই যে অভিযোগ করেও আমার কোনো লাভ হয় নাই, কারণ হচ্ছে গিয়ে আমার টাকা নাই। আমার মার টাকা আছে, সম্পদ বেচা টাকা আছে, তার বাবার বাড়ি নাকি অনেক প্রতাপশালী, সে বলছে আজকে। তারা অনেক নামি দামি লোক, তাদের জন্যই সে আরো মানে পাওয়ার পাইতেছে। আসলে আমারে পাওয়ার দেওয়ার মতো কেউ নাই। আমার পাশে যে দাঁড়াবে তার নামেও মামলা দেবে। সে আমার ভাড়াইটা পরশুদিন আইসা বলে দিচ্ছে যে আমার বাড়ির ভাড়াইটা যদি থাকতে চায় তাহলে নাকি তাহলে ভাড়া দিতে হবে, আর যদি ভাড়া না দেয় সবার নামে মামলা দিবে। এমন করলে আমার বাড়িটা থাকবে? তারা তো অন্য এলাকার লোক। জানি না এই স্ট্রাগল আমি কতদিন করবো, আমি সেটাও জানি না। আর আমি এতদিন বেঁচে থাকবো কিনা এটাও জানি না। তবে একজন মানুষের নাম আমি নিলাম না কেন জানেন? সে অনেক ছোট, আমার মাফ করে দিলাম, যে আল্লাহ তারে হেদায়েত দান করুক। তার বাবা যদি এই কাজটা করতো না, তার মা যদি এই কাজটা করতো, তাহলে আমি খালি দেখতাম যে সে কি করে। ধাপে ধাপে নামগুলো আসতেছে। এই আর আতিকুর আর হারুন আর কত যন্ত্রণা করবে আমাকে। এই 22 নম্বর গাজীপুরে 22 নম্বর ওয়ার্ডে তারা থাইকা আমারে এরকম অত্যাচার করতেছে, আমাকে মায়ের দূর করছে, তারপরেও হেরা সুন্দর দিব্যি চলতেছে, ফিরতেছে, খাইতেছে, সবকিছু। কেউ কিচ্ছু বলতেছে না। অন্য কোনো জায়গায় এমন হইলে যে হইতো কিনা আমি জানি না। তুমি লাইভে এসে তোমাদের কথাই বলতেছো, আমাদের জানার আগ্রহ থেকে যে প্রশ্নগুলো করি তার একটু উত্তর দাও, না হলে আমরা কেন তোমার লাইভ দেখে। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিতেছি লাইভ দেখে। হ্যাঁ, আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে। অনেকক্ষণ ধরে আমি আমার মতোই কথা বলতেছি, আপনাদের কথা শুনতেছি না, এজন্য দুঃখিত। এবার বলেন আপনারা, আমি আপনাদের কথা উত্তর দিব। শুরু থেকে অনেক অনেক কমেন্ট না, লাস্টে যারা আছে তাদেরকে দেবো। তোমাকে প্রবাসী ভাইয়েরা আজ তোমার এখানে প্রবাসীরা অনেক হেল্প করতেছে। বাট আপু উনি কি রকম মা আমি আসলে জানি না, মায়ের নাকি সন্তানের জন্য। ভাই আমি আসলে মা এখন মিলাইতে পারি না,
মা মায়ের মতো, মায়ের মমতা এমন হয়, মা কোনোদিন জেল খাটাইতে পারে আমি জানি না। যে সন্তান, আমি দেখছি যে সন্তানরা যদি যত খারাপ কাজই করে আসুক, মার কাছে আসলে নাকি অনেক সেফ থাকে। আর আমার মা মায়ের জেল খাটাইছে। আতিকার হারুন কি? আতিকার হারুন হচ্ছে গিয়ে দালাল বলা চলে, জমির দালালি করে ওরা। আতিকুর হচ্ছে আমাদের গাজীপুরের 22 নম্বর ওয়ার্ডে নাকি আইনজীবী, এই যে বিএনপির পক্ষ থেকে আইনজীবী হিসেবে আছে। এখন আমি বাকিটা সত্য মিথ্যা জানি না। সে আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে, বিএনপি করে পাওয়ারে আছে, টাকা আছে, ওই পাওয়ারই দেখাইতেছে। আর হারুন আর আতিকুর দুইজনে, ও আবার উকিলও পরিচয় দেয়, আসলে বার কাউন্সিলে ওর কোনো নাম নাই। অ্যাডভোকেট আতিকুর রহমান মানে বলে ও নাকি উকিল। আর হারুন হচ্ছে, হারুন আর আতিক দুইজনে মিলাই জমি দালালি করে। একটা কথা এখন জিজ্ঞেস করতেছে, লোকে কি পরবর্তী স্বামী স্ত্রী বা সন্তান আছে নাকি? আমি আসলে জানি না, তবে আজকে ফেসবুকে দেখলাম যে ওই লোকটার মানে অনেকেই লিখতেছে যে ওর নাকি ছেলে মেয়ে, আরেকটা পরিবার আছে, ছেলে মেয়ে আছে। আসলে আমি ওই লোক সম্বন্ধে আহামরি কিছু জানি না, শুধু জানতাম যে আমাদের বাসায় ভাড়া থাকে, আর ওই যে পাশে একটা ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডে চাকরি করে। এখন নাকি সেই চাকরিও নাই, সে এখন বেকার। আপু জায়গাটা কি আপনার নামে ও আপনার মায়ের নামে? না রে বোন, জায়গাটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার আর আমার ছোট বোনের নামে। আর সামনে দুইটা জায়গা, এখানে সামনের জায়গাটা হচ্ছে মার নামে। আচ্ছা, এখানে রিমি লেখছে আতিক নিজে ওনার মায়ের। ও আতিক, আতিক হচ্ছে গিয়ে ক্যারেক্টার কি বলবো আমি জানি না। আতিক ওর নিজের মায়ের এই বাসা থেকে মায়েরা বাইরে পাঠা দিছে, এই জন্য মায়ের মমতা কি জিনিস এটাও বুঝে না। আর আমাদের প্রতি সিম্পেথি কিভাবে আসবে? আমরা এতিম হইলেও ওরা তো জমি দালালি করে খায়। হারুনের নামে তো আগে থেকেই হচ্ছে গিয়ে চাঁদাবাজি মামলা চলতেছে। আবার হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে জমি দখল করে যে মামলা থাকে, সেই মামলাও চলতেছে। আর ওনার তো নিজের জমি নিজে ঠিক নাই এখন পর্যন্ত। আপু আপনার ছোট ভাইয়ের নামে কোনো সম্পদ নাই? প্লিজ বলবেন। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের নামে সম্পদ আছে। আব্বা হজে যাওয়ার আগেই, আমার ছোট ভাই ছিল না তখন হচ্ছে গিয়ে 2012 সালে আব্বা মা হজ করে, তখনই সম্পদ হচ্ছে গিয়ে মার নামে ওই সামনে 18% পুরাটা দিয়ে দেয়, আর আমাদের ছোট বোন আর আমার নামে এই সম্পদটা দেয়। আর আব্বার নামে সম্পদ রয়ে যায়, ওইটাই হচ্ছে পরে হয় আমার ভাই 15 দিকে, তখন হচ্ছে গিয়ে ওই পাশে যে আরেকটা সম্পদ আছে ওইটা আমার ভাইয়ের নামে। আব্বা মারা যাওয়ার পরে পুরোটা ওর নামে হয়েছে। আপু আপনার জন্য দোয়া করি, দোয়া করবেন ভাই যেন শেষ পর্যন্ত থাকতে পারি। প্রবাসী ভাইয়েরা দেখলাম যে অনেকবার মানে সবকিছুতেই অনেক সাপোর্ট দিতেছেন, মেসেজ দিতেছেন, আপনাদের আসলে শুকরিয়া। আমি সবার সাথে ওইভাবে কথা বলতে পারি না, মানে কথা বলা হয়ে ওঠে না, কারণ আমি একা মেয়ে মানুষ হয়ে আমার এই দুইটা মামলা নিয়ে অনেক হ্যাসেল হয়েছে, আমি অনেক দৌড়াদৌড়ি করছি, এজন্য ঠিক মতো আমি কোনো জায়গায় সময়ও দিতে পারি নাই। প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনারা যারাই প্রবাসে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ফ্যামিলির প্রতি খেয়াল রাখেন, আর আমাদের জন্য দোয়া করেন। আর আমরা যেন লাস্ট পর্যন্ত এটা দেখতে পারি যে এটা কি সমাধান হয়। আর দেশের কাছে, দেশের জাতির কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেন। আমি আর কিছু চাই না। আমার মায়ের কোনো সম্পদ আমার দরকার নাই, কিন্তু আমার কোনো সম্পদ যেন সেই হস্তক্ষেপ না করে। অনেকেই বলতেছেন যে সে তার হাজবেন্ডের বাসায় চলে যাক। আসলে এটা আমি বলতে পারি না, কারণ আমার বাবা তারে ভালোবাসতো, ভালোবাসা তার স্ত্রীকে সম্পদ দিয়ে গেছে। এখানে আমার বলার কিছু নাই। উনি ওনার জায়গায় থাকবে না, কোথায় থাকবে একান্তই ওনার ব্যাপার। ওইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, উনি থাকুক, কিন্তু আমার জমি, আমার বাড়ি এইসব দখল করার চেষ্টা না করুক। এবং আমার বাবার কবরটা সম্বন্ধে যদি বলি, এতদিন কবর নিয়ে অনেক কথা বলছি। আসলে ভাই যদি কবর যদি আমার কিনেও রাখতে হয়, মা যেহেতু বিক্রি করেই দিছে, যদি কিনেও রাখতে হয় আমি কিনে রাখবো ইনশাল্লাহ, যদি আমার সামর্থ্য থাকে।
শাখাওয়াত হোসেন রুবেল তোমার দোস্ত মনে হয়, আমার কাছে যে দোস্ত মামলা দেশনার তাদের নামে। না রে বই, মামলা এখনো করতে পারি নাই, কারণ আমার টাকা নাই। মামলা করতে অনেক টাকা লাগে। কোর্টে মামলা করতে মানে হয়তো বা টাকা কম লাগে, কিন্তু করতে পারি নাই আমি এখন পর্যন্ত। তারা সব জায়গায় অনেক স্ট্রং করে রাখছে। আমার জামিনে বের হইতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে। আতিকার হারুনের কোন দলের চক্র ছায়ায় আছে? এখন বর্তমানে হেরা বিএমপির 22 নম্বর ওয়ার্ডে আতিকুর ওখানে একটু কাজ করে মনে হয় আইনজীবী হিসাবে। এখন বাকিটা আমি জানি না। মায়ের মতো লিখছে মোহাম্মদ আলম ভাই, মায়ের মতো আপন কেউ হয় না দুনিয়াতে, তো আপনার মাই এমন হলো কিভাবে? জানি না, আল্লাহ পাকে ভালো জানে। তার দেখতেছেন তো সবগুলো ভিডিওতে, এখন পর্যন্ত একটাবারও মানে আমি শুনি নাই যে সে তার সন্তানদের প্রতি ভালো কিছু বলছে। আমার ছোট ভাইডারে পর্যন্ত ছাড় দেয় নাই। ছোট ভাইডার সম্বন্ধেও কথা বলতেছে যে সে অন্য ঘরের, এটা সেটা। সে হয়তো বলতে পারছে, আমি বলতে পারি না। ওটা আমার ভাই, ওটা আমার জীবন থাকতে আমি আমার সন্তানের মতো করে মানুষ করব। হ্যাঁ, আমারই মা, তার সম্বন্ধে তো আমি খারাপ কিছু বলতেছি না ভাই। খালি একটা কথাই বলতেছি যে এই আপনারা বলতেছেন যে জমি জমা নিয়ে এত কেঁচাল। জমি, মা একটা কথা বলছে যে জমি দিলে যে পৃথিবীর শ্রেষ্ঠ মা থাকতো। জমি তো তার কাছে চাই নাই, আমি শুধু শান্তি চাইছি। দয়া করে আমার জমিতে হস্তক্ষেপ করেন না। আপনি যতটুকু পাইছেন অতটুকু নিয়ে সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমার জমিতে আসার চেষ্টা করেন না। এমডি শরীফুল ইসলাম বলছেন, আপনি একটু ক্লিয়ার করবেন আপনার নামে কতটুকু জায়গা এবং আপনার বাবা আপনার মাকে কতটুকু জায়গা দিচ্ছেন? এখানে আপনার মা কি বলে? এখন আপনার মা কি বলে? আমার মায়ের নামে হচ্ছে 18% জায়গা, শরীফুল ভাই বলতেছি আমি আপনাকে। আর হচ্ছে গিয়ে আমাদের নামে হচ্ছে গিয়ে 9.25% জায়গা, যেটা এইখানে আছে 5.5% জায়গা। আর বাকিটা হচ্ছে গিয়ে ওই পাশে। আর তার নূরের হচ্ছে গিয়ে ছোট ভাই, ছোট ভাইয়ের নাম হচ্ছে মুস্তাকিম খান নূর। ওর হচ্ছে গিয়ে আরো 5.5% জায়গা ওর নামে। রিয়াদ খান, আপনার সে মা না, সে মা নাম না ভাই, এসব কথা বললেন না। দোয়া করেন আল্লাহ যেন তারা হেদায়েত দান করে, আর সুস্থ থাকুক, ভালো থাকুক। প্রবাসী বাইরে বলতেছে যদি কোনো হেল্প লাগে সাহায্য করার জন্য। ভাই যদি হেল্প লাগে আমি বলবো। আপাতত আপনারা দোয়া করেন সবাই আমার জন্য, আমি যেন শেষ পর্যন্ত লড়াই করতে পারি। আমার ভাইয়ের নামে জায়গা আছে ভাই, ওইখানে 5.5% আছে। মানে আমাদের আরেকটা জায়গা আছে ওইখানে, ওইটার মধ্যেও আমার মা হচ্ছে আতিকুর আর হারুন এসে তালা লাগিয়ে দিছে। ওটা নিয়ে ঝামেলা হয়েছিল প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে আমার বাড়িতে এসে তালা লাগিয়ে দিছে, যেটা তো আপনারা দেখতেই পারলেন। আইনের লোক আইসা, তারপরে ওই যে মিডিয়ার লোক ছিল, সবাই ছিল। ওরা থাকার পরে হচ্ছে গিয়ে তালাটা খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরেও আপনি আমার ঘরের অবস্থা দেখছেন যে ঘর পুরা মানে ডাকাতির মতো করে ফেলছে। আপনাদের এইসব চোখে পড়ে না। তার সিম্পেথি, তার কান্না আপনাদের চোখে পড়তেছে। সে আমার কি পরিমাণ ক্ষতি করছে এটা চোখে পড়ে না। সে বারবার বলতেছে আমি তার মারধর করছি। ভাই আপনি তারে দেখছেন না সবাই ভিডিওতে? তার সাইজ আর আমার সাইজ দেখছেন? যে আমি তারে একটা আঘাত করব সে আমার এমনি ছেড়ে দিবে? এটা আসলেই সম্ভব? দেখেন ভাই, এখানে হচ্ছে গিয়ে আমার যেদিন আমাকে পুলিশে ধরে নিয়ে যায় সেদিন আমার মায়ের মারার দাগ। এগুলো দেখে আসলে লাভ নেই। শরীফ ভাই বলছে এখন আপনার মার সাথে কি সমস্যা হচ্ছে? শুনলাম কে যেন আপনার থ্রেট দিচ্ছে। হ্যাঁ, কে আমাকে থ্রেট দিতেছে? শরীফ ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে থ্রেটের কথা আমাকে থ্রেট দিচ্ছে। সেটা হচ্ছে গিয়ে আমারই ছোট ভাই, সেটা হচ্ছে গিয়ে আমার সম্পর্কে ছোট ভাই হয়, আমার কাজিন। সে আমাকে থ্রেট দিতেছে যে আমাকে নাকি দেখে নিবে। ঢাকায় আমি
থাকি প্রায় 10 বছরের উপরে। 10 বছর আমি জানা করছি, সে নাকি 2 বছরে তা করছি। তার নাকি আলাদা গ্যাং আছে, ওই গ্যাং দিয়ে আমারে দেখে নেবে। ওয়েট করতেছি ভাই, আমি যদি মারা যাই বা আমার যদি কিছু হয়, আমার ভাই বোনদের উপর আপনারা একটু খেয়াল রাখেন, খোঁজ খবর নিয়েন অ্যাটলিস্ট। যেহেতু এত হুমকি পাইতেছি, যে কোনো সময় আমার যে কোনো সিচুয়েশন আসতে পারে, হইতে পারে। এখন আপনার মার নামে সব জমি আপনার মা পাবে, এটা করতে বুঝি নাই কি লিখছে। আমার মার নাম, আপনার মার নামে সব জমি আপনার মা পাবে, এখানে লেখা আছে। আমার মার নামে 18% জমি, সে ওই জমি নিয়ে যাক, এটাই তো। সে ওই জমি নিয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই। আমার মার জমি আমি পাইতেছি। আমার আর মার জমি আমার দরকার নাই, তার জমির প্রতি আমার বিন্দু পরিমাণ লোভও নাই। সে বলছে না যে হ্যাঁ জমি পাইলে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ মা থাকতো, সে এখনো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। শ্রেষ্ঠ মা না হইলে মায়ের মানে মামলাতে আমি জেল খাটি নাই। জেল কি জিনিস আপনারা দেখছেন? আমি জানি না আপনারা কয়জন মানুষ দেখছেন, কিন্তু আমি মেয়ে হয়ে দেখে আসছি। শুনলাম আপনার নিজে নাকি নিজের শরীর আঘাত করে মার নাম দিচ্ছেন। এটা কি আসলেই সম্ভব? কোনো মানুষ কি নিজের শরীরে নিজে আঘাত করতে পারে? আর এখন তো মনে করেন ফরেন্সিক রিপোর্টও পাওয়া যায় যে কে কার শরীরে আঘাত করছে। ফরেন্সিক রিপোর্ট যদি বের করে তাহলেই বের হয়ে যাবে। আর আমি হসপিটালেও ছিলাম, হসপিটালের সব সার্টিফিকেট আমার কাছে আছে, এখানে মিথ্যা বলার কিছু নাই। আর অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, দেখলাম আমাদেরকে সাহায্য করার জন্য মানবাধিকার থেকেও লোক আসছে। তারা ভাইয়েরা অনেক চেষ্টা করতেছে আমাদেরকে সাহায্য করার। নিশ্চয়ই আমি ভালো কিছু পাবো ইনশাল্লাহ। মানবাধিকারের থেকে বারবার ফোন দিচ্ছে, যোগাযোগ করতেছে যে সমস্যার সমাধান করে দিবে। দেশবাসী আমার পাশে এসে দাঁড়াইতেছে। আমাদের এলাকার বিভিন্ন গণ্যমান্য লোক আমাকে সাহায্য করার চেষ্টা করতেছে যে এটার একটা সমাধান হয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি এতিম হয়েছো দেখে কি হয়েছে, তোমাদের পাশে আমরা আছি। যদি রং থাকতাম কোনো মানুষ আমার পাশে আসতো না, আর আমার সাহসও থাকতো না যে আমি আমার জমি নাই আমি সেটা নিয়ে হস্তক্ষেপ করব। আমার জমি আছে, কাগজপত্র আছে, সবকিছু আছে, সেটা মানে আইনের লোকও দেখবে, কোর্টও দেখবে, সবাই দেখে যদি পায় যে আমার জমি আছে, আমারটা বুঝিয়ে দিবে, তাহলেই আমি বুঝে নিব। সে যদি বাড়ি পায়, বাড়ি দেখাইতে পারে, তাহলে বাড়ি নিয়ে নেবে। এটা নিয়ে তো এত তুলপাড়ের কিছু নেই। যতদিন সমাধান না হয়, আমি আব্বা মারা যাওয়ার পরে থেকে বাড়ি আমার, বাড়ি সবকিছু হুট করে এসেই বলতেছে যে বাড়ি ওনার, আমি দিয়ে দিব। সে আমার মা হিসেবে থাকতো, এই বাড়িতে সারা জীবন থাকতো, কোনো অসুবিধা ছিল না। সে এখন অন্যের বউ, তার উপর আমার বিন্দু পরিমাণ অধিকার নাই। এখন যা অধিকার ওই ছেলের, কোনো ডিসিশন নিবে ওই ছেলে, তার হাজবেন্ড। এখানে আমার বলার কি আছে? এখন আমার কাছ থেকে চাইতেছে যে স্বামীর হক। স্বামীর হক কিসের স্বামীর হক? আগের স্বামীর হক উনি কিভাবে পায়? এখন নতুন স্বামীর হক পাবে সে। নতুন স্বামীকে বলেন সব কিছু দিয়ে দিতে। একজন বলছে মা ভালো বলে বিয়ে করছে, অন্য মানুষ বিয়ে না করে পরকীয়া করে। মা অবশ্যই ভালো, সে বিয়ে করছে, ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সেই বিয়ে নিয়ে আমার কোনো অবজেকশন নাই। বারবার আমি একটা কথাই বলতেছি, এখানে বিয়ের সাবজেক্ট আপনারা টাইনেন না। বিয়ে নিয়ে কোনো অবজেকশন নাই। অবজেকশন হইলো সে আমার জমি দখল করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে আমার অবজেকশন। আর অবজেকশন একটাই, যে এই হাজবেন্ড তারে সবকিছু দিয়ে গেছে, আমার বাবা সবকিছু দিয়ে গেছে, সেই বাবার কবরটা পর্যন্ত সে সেল করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। যারা জায়গা নিল তাদেরকে আপনার মা মাংনা দিছে জায়গা, তাদের সাথে আপনি ঝামেলা করতেছেন, এর কারণ কি? যারা জায়গা নিছে তাদের সাথে আমার কোনো ঝামেলা নাই, আমি ঝামেলা করতেছি না। ওরা এসে ঝামেলা করতেছে যে আমার পুরো বাড়ি দখল করবে। কারণ হচ্ছে গিয়ে আমি এতিম, আমার পিছনে কেউ নাই, ওদের পিছনে অনেক বড় বড় লোক আছে, যে আমার পুরো বাড়িটা দখল করতে পারলে ওরা সুন্দর খাইতে পারবে। এটা হচ্ছে ওর মেইন টার্গেট। আমাকে রাস্তা থেকে সরাইতে পারলে পুরো বাড়িটা দখল করতে পারবে। তখন আমি এই দাঁড়ে দাঁড়িয়ে কুট বলেন, থানা বলেন, এই যে এখন যেমন ঘুরতেছি আমি, তখন আমার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হইতো। ঘুরলে সবাই বলতো আচ্ছা ঠিক আছে, দেখতেছি, হবে ইনশাল্লাহ, এটা সেটা এইটাই। পাওয়ার, দুনিয়াতে পাওয়ার অনেক কিছু ভাই। যার টাকা আছে তার অনেক পাওয়ার আছে। জমি যার নামেই থাক, জমি যদি আমার নামে না থাকে তাহলে আমি এখানে কিভাবে থাকি?
যারা জমি কিনছে, মার জমি কিনছে, টাকা দিয়ে কিনছে, অবশ্যই আমার সাথে তো তাদের কোনো রেশারেশি নাই, সেটা মার কাছ থেকে জমি বুঝে নেবে। মার কাছ থেকে জমি বুঝে নিতে বলেন, যেহেতু মার জমি মা বুঝে দিবে। আমার সাথে কি, আমার নামে মামলা কেন দিবে? আমার ভাই, তারপর আমার চাচা, আমার হাজবেন্ডের নামে মামলা কেন দিবে? তাদের জমি এখানে, তারা কে? জমি আমার আর আমার ছোট বোনের, আমার ছোট ভাইয়ের। আমাদের নিয়ে জমি সংক্রান্ত কোনো মামলা হয় নাই। মামলা হয়েছে চাঁদাবাজি, মামলা হয়েছে নেশা জাতীয় দ্রব্যের, মাদক মামলা। জমি সংক্রান্ত মামলা করছে যে জমির কোনো প্রবলেম, যে জমি নিয়ে কথা বলতেছে ওরা, জমি নিয়ে মামলা করতে বলেন। ওদের জমি এসিলেন্ট অফিস থেকে বা কোর্ট এসে বুঝিয়ে দিবে ওদের জমি ওদেরকে। আমি কে? আমার মা জমি বিক্রি করছে শাহনাজ বেগমের কাছ থেকে ওদেরকে জমি বুঝে নিতে বলেন। আমি তো বলি নাই ওনারা মাগনা জমি কিনছে। হাজার হাজার কমেন্ট দেখেছে, কোনটা প্রচন্ড কমেন্ট। ভাই, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। যদি মনে হয় আমি রং কিছু বলছি, আমাকে ক্ষমা করে দিয়েন, সবাই মাফ করে দিয়েন। আর যদি আমি মনে হয় আপনাদের যে আমি লিগ্যাল, তাহলে আমার পাশে থাকেন দয়া করে। সবার কাছে একটাই অনুরোধ, আর আমার মার কাছে অনুরোধ, আর মিথ্যা কথা বললেন না। যেই চাচার নামে এসব কথা বলতেছেন, সেই চাচা মা যখন বিয়ে হয়ে আসছে নাকি, তখন নাকি আমার চাচারা ছোট ছোট সবাই। এখন যে চাচা সম্বন্ধে বলতেছে, এর সাথে তুই তুই করে ডাকে। এই চাচা সম্বন্ধে এখন এই নোংরা নোংরা বাজে বাজে কথা বলতেছে। একটু চুপ হয়ে যান, আর মিথ্যা কথা বললেন না দয়া করে। জমি নিয়ে ঝামেলা, সেটা তো আপনি বলছেনই যে কোর্ট সমাধান করবে। মামলা তো করছেনই, তাহলে কোর্টই সমাধান করবে। মা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনার ভালো রাখুক। আপনার হাজবেন্ডের নিয়ে খুব ভালো থাকেন, আর যন্ত্রণা করেন না দয়া করে। আসসালামু আলাইকুম। কিছু বলবি? এখানে দেওয়া আছে, আপনার মা বললো কবর সহ জায়গা বিক্রি করে না, তাহলে আপনি মিথ্যা কেন বলছেন? 18% এটা আছে না, সাইনবোর্ডের কপিটা তোমার কাছে আছে? ছবিটা নাই, তোলা নাই এটা। ওখানে আমার বাড়ির সামনে দেখেন 18% একটা সাইনবোর্ডটা টানানো আছে। মার নামে 18% জমি, ওটাই একটা সাইনবোর্ড টানানো আছে। এখন বাকিটা উনিই জানে যে 18%-র মধ্যে উনি কতটুকু রাখছে আর কতটুকু রাখেনি, কারণ ওনার কোনো পেপারস আমি দেখিনি। ওখানে সাইনবোর্ডে লেখা আছে 18% জমি আতিকুর রহমান কিনছে, আতিকুরের সাথে আরো কয়েকজন, আতিকুর গং আরো কয়েকজন জড়িত। 18% যদি উনি বিক্রি করে থাকে, তাহলে আমার বাবার কবরটা এখানে থাকে না। আর উনি যদি রেখে বিক্রি করে, তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমার বলার কিছু নাই। তাহলে তো আল্লাহর অশেষ রহমতে বাবার কবর সেভই হয়ে যায়। ঠিক আছে ভাই, বোন, সবাই আমার পাশে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।